আমন্ত্রণ যমুনা টেলিভিশনের ইলেকশন স্পেশাল ব্যালট বক্সে। আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। প্রচারণার আর একদিন বাকি, কাল ব্যালট বুথের শেষ মুহূর্তের প্রস্তুতি, তারপর ভোটযুদ্ধ। বাংলাদেশের এই ঐতিহাসিক ইভেন্টের ম্যারাথন কাভারেজে থাকবে যমুনা টেলিভিশনের পর্দায়। আমার সঙ্গে থাকছেন লোপা। ধন্যবাদ রবিন। দর্শক, শীতে ঠান্ডার দাপট আর গরমে হাঁসফাঁস, কিন্তু বাংলার শস্য ভাণ্ডার উত্তরাঞ্চল, যা এখন রংপুর এবং রাজশাহী বিভাগে বিভক্ত, এই দুই বিভাগের সব খবর জানাবো ভোটের আপনাদের। দর্শক, আমি আহমেদ রেজা। একদিকে নদী, অন্যদিকে বঙ্গোপসাগরের কোল ঘেঁষা সুন্দরবন, ভয়ঙ্কর সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসভূমি। আমি জানাবো বরিশাল আর খুলনা বিভাগের ভোটের আত্মপান্ত। যাচ্ছি আমাদের আরো এক সহকর্মীর কাছে। দর্শক, আমি মারফি রহমান। 2 কুড়ির সিলেট শাহজালাল শাহপরানের পণ্যভূমি, সেখান থেকে বাংলার বাণিজ্যিক রাজধানী বাইজিদ বোস্তামি চট্টগ্রাম, এই দুই বিভাগের ব্যালট যুদ্ধের খবর জানাবো আমি মারফি রহমান। আর আমি জানাবো ঢাকা ও দেশের সর্বকনিষ্ঠ বিভাগ ময়মনসিংহের ভোটের খবরাখবর। শুরু করা যাক ব্যালট বাক্স, এবং এই ব্যালট বাক্সে আমরা টানা অব্যাহত রাখবো ভোটের দিন পর্যন্ত, ভোটের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত যমুনা টেলিভিশনের পর্দায়। দুদিন বাদে এই ত্রয়োদশ সংসদ নির্বাচন। আজই শেষ হচ্ছে ভোটের প্রচারণা। শেষ মুহূর্তে তাই দম ফেলার সময় নেই প্রার্থীদের। ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। জয় নিশ্চিতে দেয়া হচ্ছে প্রতিশ্রুতির ফুলঝুরি। ভোটাররাও হিসেব করছেন যোগ্য প্রার্থী বাছাইয়ের। তাদের প্রত্যাশা সৎ, কর্মঠ ও পরোপকারী জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। রাজধানীর 8টি স্থানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে আজ। দিনের প্রথম জনসভার প্রস্তুতি খবর জানবো। সহকর্মী আরিফিন শাকিল যুক্ত হচ্ছেন বনানী এলাকা থেকে। আরিফিন, একটু জানাবেন, আজ তো ঢাকা মহানগর দক্ষিণে 8টি স্থানে জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন, এবং বনানী যে এলাকাতে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সেটি তার নির্বাচনী আসনও বটে, অর্থাৎ তার নির্বাচনী বা সংসদীয় এলাকাও বটে, সেদিক থেকেও একটা আলাদা গুরুত্ব বহন করছে। কেমন দেখছেন সেই প্রস্তুতি, এবং কি প্রত্যাশা ভোটারদের, কি প্রত্যাশা নেতাকর্মীদের? রবিন, বনানী থেকে আজকে শেষ দিন যদিও এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। সাধারণ ভোটার রয়েছেন, তারা এর মধ্যে অনেকেই সাহায্য হয়েছে। এর বাহিরে প্রায় ঢাকা শহরে 8টি জায়গায় তারা সেই জায়গায় এরই মধ্যে বিএনপি নেতাকর্মীরা যারা আসছেন তারা বলছেন যে তারা আজকের এই শেষ দিনের জনসভায় তারা চেষ্টা করছেন মানুষের কাছাকাছি পৌঁছানোর, এবং এই কয়েকদিন যে 18 দিন প্রচারণা ছিল সেই প্রচারে একেবারে মানুষ দরজায় দরজায় গিয়ে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। আজকে মূলত তারেক রহমান তার যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহার তিনি বর্ণনা করবেন, এবং সেই সঙ্গে আগামীতে তিনি দায়িত্ব পেলে বিএনপি ক্ষমতায় গেলে কি কি উন্নয়ন করবেন, কি কি বিষয় সুশাসন দেবেন, সেই সব বিষয় নিয়ে মূলত তার যেই চিন্তা, তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অংশ বিশেষ জানাবেন। এবং এই বনানী থেকে আজকের দ্বিতীয় দিনের প্রচারণার, অর্থাৎ শেষ দিন যদি বলি, শেষ দিনের প্রচারণা শুরু হবে। বনানীর পর তিনি কলাবাগান যাবেন, এরপর ঢাকা 8 আসন, ঢাকা 9 আসন, ঢাকা 4, ঢাকা 5, ঢাকা 6, ঢাকা 7, এই আসনগুলোতে তিনি প্রত্যেকটি আসনেই মূলত এক একটি পথসভা করবেন, এবং সেই পথসভায় তিনি বক্তব্য রাখবেন। অর্থাৎ দলের যেই যারা প্রার্থী রয়েছেন তাদের হাতে যেমন তিনি ধানের শীষ তুলে দেবেন, তেমনি তার আগামী দিনের পরিকল্পনা কথা তুলে ধরবেন। এবং বিএনপি নেতাকর্মীরা অনেক বেশি আশাবাদী, তারা যেই গত 18 দিন যে পরিশ্রম করেছেন, যে অবিরাম ছুটে চলেছেন, শেষ পর্যন্ত মানুষ ধানের শীষের পক্ষে রায় দিবেন, তারা সেটা প্রত্যাশা করছেন। এবং 11টা নাগাদ বনানীর এই যে কামাল আন্তর্জাতিক মাঠ, এই মাঠে পথসভার কার্যক্রম শুরু হবে। এরই মধ্যে অনেকে এসে হাজির হয়েছেন যারা বলছেন যে এই ঢাকা 17 আসনে তারেক রহমান যেহেতু নিজেই প্রার্থী, ফলে তিনি এর আগেও করাইল বস্তিতে তিনি একটি দোয়া মাহফিল আয়োজন করেছিলেন, এর আগে বাসার থেকে সমাবেশ করেছিলেন, গতকাল ইসিবি চত্বরে এই সমাবেশ করে পথসভা করেছিলেন, আজকে এই পথসভা করছেন। অর্থাৎ ঢাকার এই 17 আসন যে কয়েকটি মূল জায়গা, সেই জায়গায় কিন্তু চেষ্টা করছেন তিনি যাওয়ার, এবং সেখানে মানুষের সঙ্গে তার যে যোগাযোগ, সেই যোগাযোগ বৃদ্ধি করার। এবং শুধুমাত্র বিএনপি চেয়ারম্যান তারেক রহমানই নন, তার স্ত্রী, তার সন্তান, এবং সেই সঙ্গে তার
ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রীও ধানের শীষের পক্ষে কিন্তু এই ঢাকা 17 আসনের বিভিন্ন জায়গায় তারা তার ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন। সব মিলিয়ে যদি রবিন আরেক দফা বলি যে আজকে যেহেতু শেষ দিনের প্রচারণা, অবিরাম তারেক রহমান ছুটে চলেছেন ঢাকা, সিলেট থেকে তার এই প্রচার কাজ শুরু হয়েছিল। এরপর তিনি এই ঢাকার মহানগর দক্ষিণের পথসভার মাধ্যমে তার আনুষ্ঠানিক যে কার্যক্রম সেই কার্যক্রম তিনি শেষ করবেন এবং তার এই 18 দিনের পথ চলায় একেবারে অবিরাম ক্লান্তিহীন তার এই ছুটে চলায় সাধারণ মানুষের কাছে তিনি যাওয়ার চেষ্টা করেছেন, একেবারে ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করেছেন। তিনি যেখানে গিয়েছেন সেখানে মানুষের ব্যাপক সেই উপচে পড়া ভিড় ছিল। সাধারণ মানুষের সঙ্গে তিনি যেমন কথা বলেছেন তেমনি সাধারণ মানুষকে জানিয়েছেন তার পরিকল্পনার কথা। আসলে এটাই হয়তো নির্বাচনের যে উত্তেজনা কিংবা নির্বাচন ঘিরে মানুষের যে আগ্রহ তারই এক ধরনের প্রতিফলন। খুব স্বাভাবিকভাবেই নির্বাচনের প্রচারণা মানেই এক ধরনের জমজমাট পরিস্থিতি। আমরা যেতে চাই সহকর্মী ফয়সাল মাহমুদের কাছে। মোহাম্মদপুর থেকে যুক্ত হচ্ছেন তিনি। রাজধানী মোহাম্মদপুরে 11 দলীয় ঐক্য জোটের বা 11 দলীয় জোটের নির্বাচনী প্রচারণার খবর জানবো ফয়সালের কাছ থেকে। ফয়সাল, এই এলাকায় জামাত আমিরের কর্মসূচি রয়েছে, তাঁর জনসভার যে প্রস্তুতি সেটি সম্পর্কে একটু জানতে চাই এবং কি বার্তা দিতে যাচ্ছেন তিনি সেই মোহাম্মদপুরবাসীর জন্য। আর কিছুক্ষণ পরেই মূলত 11 দলীয় জোটের ঢাকা 13 আসনের প্রার্থী আল্লামা মামুনুল হকের নির্বাচনী যে সভা সেটি শুরু হবে। ইতিমধ্যে এই মোহাম্মদপুর আদাবর এবং শেরেবাংলা নগর এলাকার যে বাসিন্দা রয়েছেন বা ভোটার যারা রয়েছেন, মামুনুল হকের সমর্থক কর্মীবৃন্দ যারা রয়েছেন, তারা ইতিমধ্যে মাঠে প্রবেশ করতে শুরু করেছেন। ইতিমধ্যে তাদের যে আনুষ্ঠানিক কার্যক্রম বা কর্মসূচির যে আনুষ্ঠানিকতা সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা দেখছি মঞ্চ থেকে তারা বক্তব্য দিচ্ছেন কিংবা কেউ ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন। আমরা ইতিমধ্যে দেখছি যে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা ইতিমধ্যে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। আজকের এই 11 দলীয় নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি বা প্রধান আকর্ষণ হিসেবে রয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনিও হয়তো আর কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিকভাবে যখন প্রোগ্রাম শুরু হবে তিনি এসে যোগ দিবেন। এর পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে আজকের এই জনসভায় উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনিও আসবেন এবং এখানে যে আজকের যে নির্বাচনী জনসভা সেখানে তাদের যে ঐক্যদলীয় তাদের যে 11 দলীয় জোটের যে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে রাষ্ট্র সংস্কারে বা রাষ্ট্র বিনির্মাণে সেই সব বিষয় তারা তুলে ধরবেন এবং সেই সাথে তাদের যে ইস্তাহারের বিষয়গুলো রয়েছে, বিশেষ করে মামুনুল হকের কথা যদি বলি, আপনি জানেন যে মোহাম্মদপুর এলাকা অনেকটা অপরাধ প্রবণ এলাকা। এখানে মাদকের যেমন সয়লাভ তেমনি সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা অপরাধ অনেক বেশি। সেই জায়গায় মামুনুল হকের ইস্তেহার বা তার যে প্রতিশ্রুতি, তিনি বলছেন একটি সুস্থ সুন্দর মোহাম্মদপুর বা ঢাকা 13 আসন সেটি বিনির্মাণে তিনি কাজ করবেন, যেখানে কোনো চাঁদাবাজি, হয়রানি, সন্ত্রাস, মাদক এই সব কিছু থাকবে না, থাকবে শুধুমাত্র একটি ন্যায় ও ইনসাফের ঢাকা 13 আসন। তো সেই সব বিষয়গুলোই মূলত আজকের এই জনসভার মধ্য দিয়ে ঢাকা 13 আসনের বাসিন্দারা যারা রয়েছেন বা কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের কাছে খোলাসা করা হবে, তাদের কাছে উপস্থাপন করা হবে। এর পাশাপাশি যেহেতু মামুনুল হক যেহেতু এই আসন থেকে 11 দলীয় জোটের প্রার্থী, সেই জায়গা থেকে জামায়াত ইসলামের আমির এবং এনসিপির আহ্বায়ক সহ 11 দলীয় নেতৃবৃন্দ যারা আজকে এই সমাবেশে উপস্থিত হবেন বা যোগ দিবেন, সেখানে তারা হয়তো ঐক্যের বার্তা দিবেন এবং ঐক্যবদ্ধভাবে যাতে এই 13 আসনে ঢাকা 13 আসনের রিকশা বা প্রতীকের প্রার্থী মামুনুল হককে যাতে বিজয় করে তাকে নিয়ে আসা যায়, সেজন্য তাদের যে নেতাকর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে ঐক্যবদ্ধভাবে 12 তারিখের যে ব্যালট বাক্সে যাতে ঐক্যবদ্ধভাবে তারা বিজয় নিয়ে আসতে পারেন সেই বিষয়ে হয়তো তারা তাদের নেতাকর্মীদেরকে উৎসাহিত করবেন এবং এই মোহাম্মদপুর আদাবরবাসীকেও তারা সেই মেসেজ দিবেন বা সেই বার্তা দিবেন তাদের যে আগামী দিনের যে পরিকল্পনা রয়েছে, তাদের যে সকল প্ল্যান রয়েছে এই ঢাকাকে বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে, সেখানে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে মানুষের যে মৌলিক অধিকার সেগুলো নিশ্চিতের পাশাপাশি এই যে অপরাধ প্রবণতা কিংবা অন্যায়, অনিয়ম, দুর্নীতি এই সবের বিরুদ্ধে তাদের যে অবস্থান সেটিকে আজকে তারা আনুষ্ঠানিকভাবে এখানে এই আসনের ভোটারদের কাছে তুলে ধরবেন। আর কিছুক্ষণ পরপরই হয়তো আনুষ্ঠানিকভাবে তাদের এই নির্বাচনী যে জনসভা সেটি শুরু হবে। ইতিমধ্যে আমরা দেখছি আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা তাদের যে সমাবেশ সেই সমাবেশ স্থলে এসে পৌঁছেছেন বা অনেকে এখনও আসছেন।
যদি এখনো পর্যন্ত আমরা কেন্দ্রীয় কোনো নেতৃবৃন্দকে এখনো পর্যন্ত আমরা দেখিনি, হয়তো আর কিছুক্ষণ পরপরই তারা কিছুক্ষণ পরেই এই সমাবেশে উপস্থিত হবেন। সে জায়গায় আপনি জানেন যে 11 দলীয় জোটের যে নেতৃবৃন্দরা রয়েছেন সেখানে সেই সকল নেতৃবৃন্দদের পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিস যে দলের থেকে এবার প্রার্থী হয়েছেন মামুনুল হক, সেই দলের নেতাকর্মীরা হয়তো আর কিছুক্ষণ পরে উপস্থিত হবেন এবং আনুষ্ঠানিকভাবে তাদের এই নির্বাচনী যে সমাবেশ সেই সমাবেশটি শুরু হবে। মূলত এই আসনে মামুনুল হক বিক্ষিপ্তভাবে বা বিভিন্ন সময়ে তিনি তার প্রচারণা চালিয়েছেন। এর আগে কিন্তু এত বড় করে জনসমাবেশ হয়নি, কিংবা 11 দলীয় ঐক্যের ব্যানারে কিন্তু এত বড় সমাবেশ হয়নি। সেই জায়গায় মামুনুল হকের আজকের এই সমাবেশ তার এলাকার যে সাধারণ ভোটাররা রয়েছেন বা নেতাকর্মীরা রয়েছেন সবার মাঝে একটা উদ্দীপনা বা উচ্ছ্বাস তৈরি করবেন, যেখানে মূলত একই মঞ্চে 11 দলীয় জোটের সকল নেতৃবৃন্দ থাকবেন, জামায়াতের আমির, এনসিপির আহ্বায়ক। ফলে এই প্রভাব বা এই তাদের যে উচ্ছ্বাস উদ্দীপনা এটি আগামী 12 তারিখের যে ব্যালট যুদ্ধ সেখানে বেশ প্রভাব রাখবে বলে মনে করছেন এই আসনের সমর্থক এবং কর্মীরা। অনেক ধন্যবাদ সহকর্মী ফয়সাল মাহমুদ জানাচ্ছিলেন মোহাম্মদপুর থেকে, যেখানে ঢাকা 13 সংসদীয় আসনের নির্বাচনী প্রচারণায় 11 দলীয় জোটের নির্বাচন প্রচারণায় যোগ দিতে যাচ্ছেন জামায়াতের আমির। বড় দুই যে প্রতিদ্বন্দ্বী দল তাদের শীর্ষ নেতারাই আসলে ঢাকায় এখন চষে বেড়াচ্ছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, তারা প্রত্যেকেই দুজনেই ঢাকা শহরে বিভিন্ন এলাকায় সংসদীয় আসনগুলোতে নিজ দলের জোটের প্রার্থীদের পক্ষে, মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন। এর আগে গতকাল রাত পর্যন্ত ঢাকার 8টি স্থানে পথসভা করেন তারেক রহমান। সেসব পথসভায় বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে দেশ পুনর্গঠনের সুযোগ দিতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপি চেয়ারম্যান বলেন, ঢাকায় প্রতিপক্ষ সম্পর্কে গীবত নয়, বরং জনগণের পরিকল্পনা বা জনগণের জন্য বিএনপি গৃহীত যে পরিকল্পনা সেসব তুলে ধরাই এখন এই মুহূর্তে জনগণের জন্যই সবচেয়ে উপকারী। সরকার গঠন করলে দুর্নীতি আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জিরো টলারেন্সের কথাও জানান বিএনপি চেয়ারম্যান। রোববার ঢাকা মহানগর উত্তরের সংসদীয় আসনের প্রচারণায় যোগ দিয়ে তারেক রহমান আশ্বাস দেন নিরাপদ ঢাকায় 40টি খেলার মাঠ এবং জলাবদ্ধতা নিরসনে খাল খনন পরিকল্পনার কথা। বিএনপির ইশতেহারে যাবতীয় পরিকল্পনা তুলে ধরা হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, 12 ফেব্রুয়ারি সঠিক প্রার্থীকে নির্বাচিত করে দেশ পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে জনগণকে। আমরা সঠিক ব্যক্তিকে ইনশাআল্লাহ নির্বাচিত করব, যাকে নির্বাচিত করার মাধ্যমে এই এলাকার যে চাঁদাবাদীর সমস্যা আছে সেটিকে যাতে আমরা ঠিক করতে পারি। যেই অধিকার আগামী 12 তারিখে আমরা প্রয়োগ করতে যাচ্ছি, এই অধিকার প্রয়োগ করার মাধ্যমে আমাদেরকে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হবে। রাজধানীর প্রচার গণসংযোগের খবরাখবর জানবো। সহকর্মী তাজনুর ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন গুলশান এলাকা থেকে। তাজনুর, একটু জানাবেন আপনি যেখানটায় রয়েছেন শেষ মুহূর্তে প্রচারণা গণসংযোগের সেই ব্যস্ততা তৎপরতা কেমন দেখছেন? ভোটারদের প্রত্যাশা কি এবং কতটা উৎসবের আমেজ আসলে বিরাজ করছে? একেবারেই দুয়ারে করা নাড়ছে ভোট গ্রহণ। এই মুহূর্তে ঢাকা 17 আসনের প্রচারণাতে রয়েছি, যেখানে একটু পরেই একটি মিছিল হওয়ার কথা, যেটি ঢাকা 17 আসনে এস এম খালেদুজ্জামান, তিনি জামাত ইসলামের প্রার্থী, তার সমর্থনে মূলত এই মিছিলটি হওয়ার কথা। এবং সেখানে এরই মধ্যে বিপুল সংখ্যক নারী কর্মী এরই মধ্যে জড়ো হয়েছেন এবং সেখানে সামনের সারিতে তারা থাকবেন এবং তার পেছনের সারিতে পুরুষরা অংশগ্রহণ করবেন। ঢাকা 17 আসনে সবাই আমরা এর মধ্যে জানি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার সঙ্গে জামায়াতের দাড়িপাল্লা মার্কা নিয়ে ডাক্তার এস এম খালেদুজ্জামান তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং শেষ মুহূর্তে এসে সবারই প্রচারণার ব্যস্ততা বেশ খানিকটা লক্ষ্য করা যাচ্ছে। এবং আজকে খুব ভোরবেলা থেকে এস এম খালেদুজ্জামান প্রচারণার কাজ শুরু করেছেন ভাসান টেক থেকে। এখন এই 10টার সময় এই মিছিলটি শুরু হওয়ার কথা, যদিও 10:15 বাজে এখনো সেই মিছিলটি শুরু হয়নি, তবে প্রস্তুতি তাদের প্রায় চূড়ান্ত এবং সেই মিছিলটি নিয়ে গুলশান 2 থেকে যাবেন তারা গুলশান 1-এর দিকে, এইরকম তাদের প্রস্তুতি রয়েছে। একই সঙ্গে খুব স্বাভাবিকভাবে গুলশানের মতো জায়গা অভিজাত এলাকা হলেও সেখানে নিরাপত্তা এবং জীবন মান নিয়ে নানান রকম বিষয় রয়েছে। সেই বিষয়গুলো কিংবা জনগণের সেই কথাগুলো প্রত্যেকেই তাদের ইশতেহারের মধ্যে আনার চেষ্টা করেছে। বিশেষ করে জামাত ইসলামের প্রার্থী তিনি যেটি বলছেন যে মানুষের সঙ্গে তিনি কথা বলেছেন, মানুষ পরিবর্তনের কথা বলছেন, সেই পরিবর্তনের সঙ্গে কিভাবে করে সমন্বয় করা যায়, সেই পরিবর্তনটি কিভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়। এবং যেহেতু প্রচারণার আজকেই একটি মাত্র দিন রয়েছে, সেই দিনে আরও যেই এলাকাগুলো বাকি রয়েছে, অর্থাৎ
কর্মসূচি কিংবা সেই প্রচারণা চালাতে বাকি যে এলাকাগুলো রয়েছে সবগুলো জায়গাতে কিভাবে করে পৌঁছানো যায় সেই প্রচেষ্টা তাদের মধ্যে রয়েছে। এবং এরই মধ্যে সকাল থেকে তিনি যে প্রচারণার কাজটি শুরু করেছেন তারই একটি অংশ গুলশান 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে পতাকা হাতে এবং মাথায় জামাত ইসলামের সমর্থনে যেই দাঁড়িপাল্লা মার্কা তার যেই ক্যাপগুলো রয়েছে সেগুলো মাথায় নিয়ে নারী কর্মীরা একই সঙ্গে পুরুষ কর্মীরা একসঙ্গে প্রস্তুতি নিচ্ছেন যাতে করে এই মিছিলটি কিছুক্ষণের মধ্যে শুরু করে যায়। তবে তারা অপেক্ষা করছেন যে মূল যে প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামান তিনি এই জায়গাটিতে অর্থাৎ গুলশান 2-এ পৌঁছানো মাত্রই সেই মিছিল তারা শুরু করতে পারবেন। সব মিলিয়ে গুলশানের মতো জায়গাতে আজকে বেশ ব্যস্ততা দেখা যাচ্ছে এবং আপনি সেই মাইকের আওয়াজেও সেটি বুঝতে পারবেন যে ভোটের যে চূড়ান্ত উন্মাদনা এবং আর মাত্র কয়েক ঘন্টা পর কিংবা আর মাত্র কয়েকদিন পরেই যে সেই জাতীয় নির্বাচন এবং সেই ভোটের যে উত্তেজনা কিংবা উন্মাদনা সেটি মানুষের মধ্যে যে ব্যাপকভাবে ছড়িয়েছে সেটি সর্বাত্মকভাবে এই চিত্রটি দেখলে খানিকটা রকমের অনুমান করাই যায় রবিন। সব মিলিয়ে ভোটাররা যেমন তাদের প্রত্যাশার কথা বলছেন একই সঙ্গে প্রার্থী যারা রয়েছেন তাদের যেই ম্যানিফেস্টো কিংবা তাদের যেই ইশতেহার রয়েছে সবকিছু মিলিয়ে বেশ রকমের ব্যস্ত সময় অন্ততপক্ষে এই শেষ সময়ে এসে অর্থাৎ আজকে প্রচারণা শেষ দিন আগামীকাল 7:30টার মধ্যে প্রচারণা শেষ করতে হবে নির্বাচনের তফসিল অন্তত তাই বলা রয়েছে। সব মিলিয়ে এই পরিস্থিতিতে প্রার্থী যারা রয়েছেন তারা চেষ্টা করছেন যে এই শেষ সময়ে এসেও সবগুলো জায়গাতেই তাদের সেই বার্তাটি কিংবা তাদের সেই উপস্থিতি পৌঁছে দেওয়া। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী তাজনুর ইসলাম। একেবারে শেষ মুহূর্তের প্রচারণা, প্রার্থীদের ব্যস্ততা, মঙ্গলবার ভোর 7টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা শেষ সময়। আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের ম্যারাথন আয়োজন ব্যালট বাক্স। নির্বাচনের এই ডামাডোলে নির্বাচনের ফল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত বা ফল ঘোষণা পর্যন্ত আমরা এই আয়োজন অব্যাহত রাখবো। আমরা সারা দেশের সবকটি বিভাগের খবরাখবর জানানোর চেষ্টা করব আমাদের টেলিভিশনের পর্দায়। এবার যেতে চাই আমাদের সহকর্মী মারফি রহমানের কাছে। মারফি, আপনার কাছে কোন কোন বিভাগের খবর আছে একটু জানাবেন? আমার কাছে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের খবর রয়েছে। দর্শক, আমরা চট্টগ্রাম বিভাগের খবর আপনাদের এই মুহূর্তে জানাতে চাচ্ছি। নির্বাচনী প্রচারের খবর জানাতে এবার কুমিল্লা থেকে, দর্শক দুঃখিত, কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। আমরা যাচ্ছি তার কাছে। খোকন, নির্বাচনী প্রচারের একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। গণসংযোগ কেমন দেখছেন? কি কি প্রতিশ্রুতি তারা দিচ্ছেন? ভোটাররা কি কি চাচ্ছেন? তাদের প্রত্যাশায় বা কি? আমাদের বিস্তারিত জানাবেন। আগামী দিনে কিন্তু আসলে প্রচারণার যে শেষ সময়, তো শেষ সময়কে ঘিরে কিন্তু আসলে প্রার্থীরা যে তাদের নিজ যে প্রচারণার কাজ কিন্তু বিভিন্ন এলাকায় সকাল থেকেই শুরু করেছেন। এখন আমরা রয়েছি কুমিল্লা সদরের কুমিল্লা 6 এলাকায়, কুমিল্লা 6 সংসদীয় আসন এলাকায়। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে একটি গণমিছিল অনুষ্ঠিত হবে জামায়াত ইসলামের, সেই হিসাবে কিন্তু আসলে লোকজন আসছে। তবে সব মিলিয়ে যদি আমরা কুমিল্লা 11টি আসনের চিত্র বলি, আজ কিন্তু আসলে প্রার্থীরা বিরামহীনভাবে তাদের প্রচারণা চালিয়ে যাবেন। অর্থাৎ যেহেতু আজ এবং আগামী দিনই তাদের হাতে সময় রয়েছে, তারা কিন্তু সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কিন্তু তাদের যে প্রচারণা সেটি তারা চালিয়ে যান এবং ভোটারদের কিন্তু আকৃষ্ট করার জন্য নানান প্রতিশ্রুতি যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। তাদের পক্ষে ভোট আনার জন্য কিন্তু আসলে মানুষজনকে যত ধরনের প্রতিশ্রুতি দেওয়ার সব দলের পক্ষ থেকে কিন্তু আসলে বলা হচ্ছে যে তারা বিজয়ী হলে আসলে এলাকার জন্য কি করবেন, সাধারণ মানুষের জন্য কি করবেন, সেই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু তাদের পক্ষে ভোট আনার চেষ্টা করছেন। তো এখন আসলে অপেক্ষার পালা হচ্ছে যে 12 ফেব্রুয়ারি যে ভোট গ্রহণ সেটিকে কেন্দ্র করে। তবে এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি এই কুমিল্লার যে বিভিন্ন এলাকায় রয়েছে ভোট যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে দিতে পারে, ভোট কেন্দ্রে গিয়ে দিতে পারে, প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এমন একটি আয়োজন চলছে এবং সব জায়গায় কিন্তু আজকে আমরা বিভিন্ন এলাকায় ঘুরে যেটি দেখেছি আসলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যাতে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে নির্বিঘ্নে, সে বিষয়ে কিন্তু প্রশাসনের বেশ তৎপরতা আমরা দেখতে পেয়েছি। তো এখন কিন্তু আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটা প্রার্থী কিন্তু তার যে ব্যস্ততার সময় সেটি কিন্তু শুরু করেছেন। তারা আসলে যারা ভোটার রয়েছেন তাদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের পক্ষে ভোট আনার জন্য কিন্তু নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। মারফি, ধন্যবাদ আপনাকে। দর্শক স্বাগত বরিশাল এবং খুলনার পক্ষ থেকে। আমি একটি ছোট্ট তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। মূলত বরিশাল বিভাগে 6টি জেলা রয়েছে এবং সেখানে 21টি আসন রয়েছে এবং জেলাগুলোর মধ্যে রয়েছে বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি এবং পিরোজপুর। একই সাথে খুলনা বিভাগে জেলা রয়েছে 10টি, যেখানে 36টি আসন রয়েছে এবং সেখানে বেশ কিছু প্রার্থী রয়েছে এবং মূলত বরিশালের মোট ভোটার রয়েছে 78,94,735 জন। এবং খুবই ইন্টারেস্টিং একটি তথ্য হচ্ছে যে
মধ্যে এই এলাকায় পুরুষ হচ্ছে 39,86,480 জন এবং নারী ভোটারের সংখ্যাও প্রায় 39,08,177 জন এবং খুলনা এলাকার মোট ভোটারের সংখ্যা রয়েছে 1,40,80,253 জন এবং যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে 69,95,039 জন, নারী ভোটারের সংখ্যা 70,85,072 জন ভোটার রয়েছে খুলনার নারী বিভাগে এবং এখানে খুব বেশ হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। মূলত বলা হচ্ছে যে ঠিক 21টি আসন যেটি খুলনায় রয়েছে এবং বরিশালে রয়েছে এবং 36টি আসন যেটি খুলনায় রয়েছে, প্রত্যেকটি এলাকাতেই কিন্তু খুব তুমুল প্রতিদ্বন্দ্বিতা রয়েছে এবং সেই তুমুল প্রতিদ্বন্দ্বিতার যে খবর প্রার্থীদের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে আভাস এখনই পাওয়া যাচ্ছে সেটিও জানাবো দর্শক। তবে এই মুহূর্তে যেতে চাই রাজশাহী এবং রংপুরে লোপার কাছে। রেজা, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন, আমি এবার দর্শকদের একটু জানাবো রংপুর এবং রাজশাহীর এই নির্বাচনের আদ্যপান্ত চেষ্টা করব আপনাদের জানাবার। আর রংপুর বিভাগ আসলে 8টি জেলা নিয়ে গঠিত: পঞ্চগড়, ঠাকুরগাঁ, নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট, রংপুর এবং কুড়িগ্রাম, গাইবান্ধা। এখানে 33টি আসন আছে। রংপুর আপনারা জানেন যে একটা সময় জাতীয় পার্টির যে একটা বিশাল একটা ভোট ব্যাংক ছিল, সেই সমীকরণ কিন্তু এখন অনেকখানি বদলে গেছে। এখন মোটামুটি একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপি এবং জামাত প্রার্থীর মধ্যে। রাজশাহীতেও ঠিক তেমনটাই। রাজশাহীতে 8টি জেলা আছে, এখানে 39টি আসন। এখানে 2008 সালের আগের চিত্রটা যদি আমরা বলি, সেখানে কিন্তু বিএনপির বিশাল একটা দাপট ছিল। এর মাঝে যেটা হয়েছে, দীর্ঘ একটা সময় আওয়ামী লীগের ইয়েতে ছিল ভোট ব্যাংক, কিন্তু এরপরে যেটা হয়েছে এখন জামাত প্রার্থী এবং বিএনপি প্রার্থীর মধ্যে এখানেও একেবারেই হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। কারণ বিভিন্ন রকম জরিপ হয়েছে, সেখানেও দেখা গেছে যে একটা লড়াই চলবে। তো 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভোটারদের অনেক চাওয়া পাওয়া আছে এবং যারা প্রার্থী আছে তারাও ভোটারদেরকে যত রকম প্রতিশ্রুতি আছে তারা দিয়ে যাচ্ছেন, তাদের ভোট যাতে তাদের নিজেদের পক্ষে আসে সেরকমভাবেই প্রতিশ্রুতি দিচ্ছে। রাজশাহীর একটা জিনিস, যেটা রাজশাহীর যে ভোটাররা আছেন তাদের মানে আমরা বিভিন্ন সূত্রে যে খবরগুলো পাই, তারা যেটা আফসোস করে সব সময় যে রাজশাহী তো মানে শিক্ষা নগরী হিসেবে পরিচিত, কিন্তু সেই জায়গায় শিক্ষিত বেকারের নগরী বলে এখন তারা একটা সংকট মোকাবেলা করছে, হতাশা প্রকাশ করছে যে তাদের কর্মসংস্থানের সেরকম কোনো সুযোগ তারা পাচ্ছেন না। অনেক শিক্ষিত মানুষ বের হয়ে, যুবকরা বের হয়ে কিন্তু ঘোরাঘুরি করছে, তারা কোনো কাজের সুযোগ পাচ্ছে না। এটা তারা একটু আফসোস করে বলছে। এই রাজশাহীর অঞ্চলে, পুরো বিভাগে একটু শিল্পাঞ্চলের যে সংকটটা রয়েছে সেটি কিন্তু দীর্ঘ সময়ের রবিন এবং উত্তরাঞ্চলেরই এই দৃশ্য। রাজশাহী হচ্ছে বরেন্দ্রভূমি, সেই বরেন্দ্রভূমির কৃষিজীবী মানুষের জন্য যে সকল সেচ সুবিধা থেকে শুরু করে নানান ধরনের প্রয়োজন ছিল, সেই জায়গাটা খানিকটা সংকট। আমি কদিন আগেই সেই পদ্মা পাড় থেকে ঘুরে আসা, মানে রাজশাহী অঞ্চল থেকে, এবং দেখলাম সেই সংকটটা দীর্ঘদিনের এখনও আছে। হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে খানিকটা পরিবর্তন হয়েছে, কিন্তু রাজনৈতিক নেতৃত্বের কাছে বা জনপ্রতিনিধি যারা নির্বাচিত হতে চান হবেন, তাদের কাছে প্রত্যাশার পারদটা কিন্তু অনেক বেড়ে গেছে। এবং সময়ের সঙ্গে তার মিলে আপনি যেমনটি বলছেন শিল্পাঞ্চলের কথা, সেই শিল্পাঞ্চল, কর্মসংস্থানের ঘাটতির জায়গা, সেই জিনিসগুলো বারবার সেই চাহিদাটা ভোটারদের কাছ থেকে উঠে আসছে। আসলে সমাধান হয়েছে ততটা মানে এর থেকেও বেশি আশা করা যায়। ঠিক তাই। একটু অন্য এলাকা থেকে ঘুরে আসি, ময়মনসিংহ বিভাগে। আমার বিভাগে আসলো, অর্থাৎ আমার দায়িত্বে যে বিভাগ, ময়মনসিংহের একাধিক আসনে নির্বাচনী মাঠ এখন উত্তপ্ত। কারণ জেলার 11টি আসনের বেশিরভাগের প্রধান লড়াই হচ্ছে দলীয় প্রার্থী বনাম বিদ্রোহীর মধ্যে। ময়মনসিংহ 6 ফুলবাড়িয়ায় জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করা প্রার্থী মাঠে নেমেছেন বিদ্রোহী হয়ে। অন্যদিকে 8টি আসনে দলীয় প্রার্থীর বিপরীতে দাঁড়িয়েছেন বিএনপির বিদ্রোহীরা। কোথাও এই বিদ্রোহ রূপ নিয়েছে সহিংসতায়ও। প্রার্থীরাও বলছেন ভোটের দিন পরিস্থিতি নিয়ে তারা বেশ শঙ্কিত। এদিকে সহিংসতা ঠেকাতে সব আসনে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আগামী দিনগুলোতে জনমানুষের নেতা হিসাবে মিলনকে জাতীয় সংসদে দেখতে পাই, সেই লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে আমাদেরকে কাজকর্ম চালিয়ে যেতে হবে। ময়মনসিংহ 6 ফুলবাড়িয়া আসনে কামরুল হাসান মিলনকে জামায়াতের প্রার্থী ঘোষণা করার পর তার পক্ষে মাঠে নামেন সাবেক জেলা আমির অধ্যাপক জসিমউদ্দিন। তবে কিছুদিন পর তিনি নিজেই বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়ান। জনগণের চাপের মুখে, জনগণের আশা আকাঙ্ক্ষা
যে আমি নির্বাচন করি, সেই কারণে আমরা স্বতন্ত্র নির্বাচন করতেছি। উনি জামাতের বিদ্রোহী না আসলে, উনি একসময় জামাত করতেন, এখন তো আর জামাত না। জামাতের বাইরে গিয়ে যে কেউ তো প্রার্থী হইতে পারে, তো আমি প্রার্থী হিসেবে দেখি তাদেরকে। এদিকে প্রচারণার শুরুতেই ময়মনসিংহ ১ আসনে প্রতিপক্ষের হামলায় বিএনপির বিদ্রোহী প্রার্থী সালমান উমর রুবেলের এক কর্মী নিহত হন। এ নিয়ে উত্তাপ ছড়িয়ে পড়ে আসনটিতে। বিভিন্ন ঘটনায় বিএনপির প্রার্থী এমরান সালে প্রিন্সের সঙ্গে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। তাদের আরেকজন কর্মী আঘাতে পুলিশ দায়ের আঘাতে পুলিশ কিন্তু আহত হয়েছে। ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে যে ভোট কেন্দ্রে যাওয়াতে কোনো ধরনের সহিংসতা হতে পারে কিনা। প্রার্থী হয়েছেন ভালো কথা, কিন্তু যে একটা মিথ্যা প্রচারণা, একটা প্রোপাগান্ডা, এটাই মনে হয় তাদের নির্বাচনের মুখ্য এজেন্ডা। আমরা এগুলোকে সব ছাপিয়ে একটা উৎসব মুখর পরিবেশে একটা নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা কাজ করছি। ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের মধ্যে বিভিন্ন সময় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে রেল লাইন তুলে ফেলে বিক্ষুব্ধরা। অন্যদিকে ময়মনসিংহ ১১ ভালুকা আসনে বিএনপির প্রার্থীর প্রতিদ্বন্দ্বীও বিএনপির বিদ্রোহী প্রার্থী। সেখানে দফায় দফায় সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাধাগ্রস্ত করছে আমাদেরকে, আমাদের প্রতিবাদ তো আমরা রাস্তায় নামবো। আমরা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে আমরা পুরোটা দখল করবো, আমরা কোনো কিছু ছাড়বো না। তো আমরা থেমে যাওয়ার দমে যাওয়ার কোনো মানুষ না। ভোটের দিন পরিস্থিতি সামাল দিতে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। গুরুত্বপূর্ণ আসন হিসেবে হালুয়াঘাট, ধোবাউড়া, গফরগাঁও, ভালুকা ও গৌরীপুর সহ সব আসনে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুষ্কৃতিকারী যারা আছেন এই নির্বাচনকে ভণ্ডুল করার যদি কোনো রকম আমরা আপনাদের অ্যাকশন দেখতে পারি, সাথে সাথে সেটা কাউন্টার অ্যাকশন হিসেবে আমাদেরকে সেই সাথেই আমাদেরকে দেখতে পাবেন। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আর্মি, র্যাব, বিজিবি, আনসার ব্যাটালিয়ন সবাইকে নিয়ে এমনভাবে ডিপ্লয়েড করা হয়েছে যাতে করে কোনো কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে যে সবচেয়ে কম সময়ের মধ্যে আমরা ওই কেন্দ্রে আমরা দ্রুত রেসপন্স করতে পারি। ২৩৯ বছর আগে বিদ্রোহ দমনের কেন্দ্রবিন্দু হিসেবে এই অঞ্চলের এই ময়মনসিংহ জেলা গঠন করা হয়। ঐতিহ্যগতভাবেই এই এলাকার মানুষ বিদ্রোহী। এই বিদ্রোহী স্বভাব যাতে আসছে নির্বাচনে কোনো সহিংসতার রূপ না নেয়, সেজন্য কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন ছাড় দেয়া হবে না কোনো দুষ্কৃতিকারীকে। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। দর্শক, আপনাদের সিলেট বিভাগ সম্পর্কে শর্টলি একটু জানিয়ে দিতে চাই। সিলেট বিভাগে জেলা রয়েছে 4টি: সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ, এবং এই বিভাগে আসন সংখ্যা রয়েছে 19টি। দর্শক, সিলেট বিভাগ সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসাইন। আমরা যাচ্ছি তার কাছে। নাবিল, আপনার বিভাগের সার্বিক ভোটের পরিবেশ কেমন দেখছেন? প্রচারণার শেষ দিকে এসে কেমন মনে হচ্ছে মাঠের বাস্তবতা? সব মিলিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। আজকে যেহেতু প্রচারণার শেষ দিন, সকাল থেকেই আমরা দেখেছি যে প্রার্থীরা প্রচারণায় তাদের মতো করে আসলে সময় ব্যয় করছেন। নেতাকর্মীরা আছেন তারাও আসলে পৃথকভাবে জনগণের ভোট যাতে তাদের নিজস্ব প্রতীকে আসে সেজন্য তারা নিজ নিজ প্রচারণা করছেন। যেহেতু আজকে শেষ দিন, ফলে প্রচারণার পাশাপাশি আসলে যারা প্রার্থীরা আছেন বা যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকে আসলে নিজ নিজ ভোটের হিসাব কষে নানা ধরনের সমীকরণ মেলানোর চেষ্টা করছেন। প্রথমে যদি আমি আসলে সিলেট 6টি আসনের কথা বলি, তাহলে সিলেট 1 আসনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে খন্দকার আব্দুল মুক্তাদির, যিনি বিএনপি মনোনীত প্রার্থী, তার সাথে মৌলানা হাবিবুর রহমান, যিনি জামায়াত মনোনীত প্রার্থী। আমরা শুরু থেকেই দেখছিলাম যে উৎসবমুখর পরিবেশে আসলে সহিষ্ণু অবস্থায় আসলে এই প্রচারণা কাজগুলো চলছিল। কিন্তু সময় যত যাচ্ছে আসলে দলগুলোর মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগের সুর আমরা শুনতে পাচ্ছি। সিলেট 2 আসন বিএনপি নেতাকর্মীরা বলছেন তারা অনেকটা নির্ভর, কারণ সেখানে প্রার্থী হয়েছেন দলটির যে নিখোঁজ যে বিএনপি নেতা এম ইলিয়াস আলী, তার সহধর্মিণী তাহসিনা রুজদিল্লুনা। ফলে বিএনপি নেতাকর্মীরা বলছেন সেখানে ইলিয়াস আলীর যে আবেগ বা যে প্রভাব সেটি আসলে বিএনপিকে এবারের ভোটে বিজয় এনে দিতে অনেকটা
আসলে কাজে দিবে। এর বাইরে সিলেট 3 আসনে আসলে আমরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাচ্ছি 11 দলীয় জোটের সাথে বিএনপি মনোনীত প্রার্থীর। সিলেট 4 আসনে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, তার বিরুদ্ধে সেখানে জামায়াত নেতা, স্থানীয় নেতা জয়নাল আবেদিন, তাদের মধ্যেও আসলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস স্থানীয় ভোটাররা, নেতাকর্মীরা জানাচ্ছেন এবং উভয় প্রার্থী আসলে মাঠ চষে বেড়াচ্ছেন এবং স্থানীয় যে প্রধান যে দাবি সেখানে পাথর কোয়ালি খুলে দেওয়া সনাতন পদ্ধতিতে, সেই দাবি উভয় প্রার্থীর পক্ষ থেকে আসছে। ফলে হাড্ডাহাড্ডি লড়াই সেখানে চলছে। সিলেট 5 আসনে বাস্তবতা একটু ভিন্ন। সেখানে বিএনপি বিদ্রোহী প্রার্থী যিনি আসলে মামুনুর রশিদ, চাকসু মামুন নামে পরিচিত, তার সাথে জমিয়ত উলামায়ে ইসলামের প্রার্থী যিনি বিএনপি মনোনীত জোটের প্রার্থী, তাদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসলে সম্ভাবনা পাওয়া গেছে। এর বাইরে আমরা যে জানতে পেরেছি যে সিলেট 6 আসন, সেখানেও আসলে ত্রিমুখী লড়াইয়ের আমরা আভাস পাচ্ছি। বিএনপির নেতাদের বিএনপির জামায়াতের পাশাপাশি সেখানে জমিয়তের প্রার্থী স্বতন্ত্র যিনি আসলে হেলিকপ্টার প্রতীকে লড়াই করছেন, তিনিও আসলে সেখানে তার মাঠ চষে বেড়াচ্ছেন এবং তারও আসলে সেখানে হাড্ডাহাড্ডি লড়াই একটা আভাস পাওয়া যাচ্ছে। এই মিলিয়ে আসলে সিলেটের যে আসনগুলো, সেই আসনগুলোতে অনেকটা বলা যায় যে ফলাফল কি হবে সেটা এখনই খুব অন্যান্য নির্বাচনে যেটা বলে দেওয়া যেত, এবার কিন্তু সেটি সুযোগ নেই। সবাই আসলে খুব মাঠ চষে বেড়াচ্ছেন যাতে ভোট কোনোভাবেই বা কোনো অংশের ভোট যাতে তারা আসলে না হারান, সেই কাজ করছেন। সেজন্য আমরা দেখেছি যে সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে আমরা প্রতিটি সম্প্রদায়ের কাছে যাচ্ছেন। যেহেতু চা বাগান অধ্যুষিত মানুষ এই অঞ্চল, এই সিলেট, চা বাগানের শ্রমিকদের আসলে একটা ভোট ব্যাংক রয়েছে, সেই ভোটও ব্যাংক যাতে কোনোভাবে আসলে হাতছাড়া না হয় সেজন্য প্রতিটি প্রার্থী সেখানেও যাচ্ছেন। এর বাইরে আসলে পাথরের ইস্যু সহ মিলিয়ে, অর্থাৎ যেরকম প্রতিশ্রুতি দিলে আসলে ভোট নিজের পক্ষে আসবে, প্রতিটি প্রতিশ্রুতি আসলে প্রার্থীরা দিচ্ছেন। এর বাইরে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সবগুলো জেলাতেই আমরা এখন পর্যন্ত যে জানতে পেরেছি যে বিএনপি এবং জামায়াত এই দুই দলের মধ্যে আসলে ব্যাপক লড়াইয়ের একটি আভাস এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে এবং এখন পর্যন্ত আসলে সিলেট বিভাগে বড় ধরনের নির্বাচনকালীন যে সহিংসতা বা বিচ্ছিন্ন ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। ফলে যারা ভোটাররা আছেন তারা বলছেন যে নির্বিঘ্নেই আসলে তারা ভোট দিতে পারবেন এবং সেই আশা প্রকাশ তারা করছেন। তবে যেহেতু সময় যত যাচ্ছে এবং প্রার্থীদের মধ্যে, দলগুলোর মধ্যে আসলে অভিযোগ পাল্টা অভিযোগের সুর শোনা যাচ্ছে, তাতে করে আসলে ভোটাররা আছেন তারা কিছুটা শঙ্কিত। তারা মনে করছেন এই পাল্টা অভিযোগ সেটি যাতে সহিংসতা বা সংঘাতে রূপ না নেয় এবং সেই প্রত্যাশা তারা করছেন। এবং প্রার্থীরা বা দলগুলো বলছে যে এখন পর্যন্ত প্রশাসন যে নিরপেক্ষ আচরণ করছে, ভোটের দিন পর্যন্ত যাতে একই রকম নিরপেক্ষ এবং দায়িত্বশীল আচরণ প্রশাসনের কাছ থেকে এরকম একটা নিরপেক্ষ ভোট হোক, এটা আমাদেরও কামনা। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। একটু আগে আমরা সিলেটের খবর জানছিলাম এবং সেখানে প্রশাসনের ভূমিকা নিয়েও কথা বলা হচ্ছিল এবং গতকালই আমরা দেখেছিলাম, গত পরশুদিন মূলত সিলেটের জেলা প্রশাসক তিনিও বলছিলেন যে এই ভোটকে সুষ্ঠু করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। দর্শক, এবার একটি ভিন্ন প্রসঙ্গ আপনাদেরকে জানাতে চাই। প্রার্থী হলেও নির্বাচনের নির্বাহে অপারগতা জানিয়ে ঢাকা 18 আসনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি, তবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া 2 আসন থেকে। পোস্টে তিনি বলেছেন, ঢাকা 18 একটি বিশাল নির্বাচনী এলাকা, এর অন্তর্গত 7.5টি থানা এবং 6.5 লাখের মতো ভোটার এখানে রয়েছে। নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা তার পক্ষে সম্ভব নয়। এজন্য ঢাকা 18 এর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নিজেকে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবং দর্শক, গতকাল রাতেই মূলত তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি এই বার্তাটি ছড়িয়ে দেন যে ঢাকা 18 আসন থেকে তিনি মূলত এইবারের অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন, যদিও তিনি বগুড়ার অন্য একটি আসন থেকে নির্বাচনটি করছেন। যেতে চাই খুলনায়, সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। তার মাধ্যমে জানাবো সেখানকার ভোটারদের প্রতিক্রিয়া, প্রার্থীরা ঠিক কী করছেন সেটি জানাবেন। প্রবীর, আপনার বিভাগের সার্বিক ভোটের পরিবেশ কেমন দেখছেন এবং প্রচারণার শেষ দিকে রয়েছে, অর্থাৎ প্রায় 20 ঘন্টার মতো সময় বাকি রয়েছে, এই 20 ঘন্টায় আসলে মাঠের বাস্তবতা কেমন দেখছেন এবং একই সাথে জানতে চাই প্রার্থীদের নানান ধরনের প্রতিশ্রুতি এবং ভোটারদের প্রতিক্রিয়া। যে আপনাকে যদি বলি, খুলনাতে ছোটোখাটো অভিযোগ অনুযোগের বাইরে বড় কোনো সহিংসতা এবারের
নির্বাচনকে কেন্দ্র করে ঘটেনি। প্রার্থীদের মধ্যে এখনো পর্যন্ত একটু সৌহার্দ্যপূর্ণ আচরণ একে অপরের মধ্যে রয়েছে এবং সকলে সেইভাবে প্রচার করছে। আমরা যদি দেখাই যে নগরীর এই শিববাড়ি মোড়টি একটি প্রাণকেন্দ্র, এখানে সব ধরনের মানুষই সবসময় চলাচল করে এবং ভোটকে কেন্দ্র করে প্রচারণার একটা অংশ এটা আর কি। সে কারণে প্রার্থীরা শেষ সময় কিন্তু নিজেদের মতো করেই প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং খুলনার যে 6টি সংসদীয় আসন রয়েছে, এই সংসদীয় 6টি আসনে মোট 38 জন প্রার্থী, তারা কিন্তু নিজেদের মতো করেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত এবং সকলেই এটা বলছে যে আমরা নির্বাচন কমিশনের যে নির্দেশনা রয়েছে, যে নিয়ম নীতি রয়েছে, আরপিওতে যে নিয়ম নীতি রয়েছে, সব কিছু মেনেই তারা কিন্তু এই নির্বাচন তারা প্রচারণা চালিয়ে যাচ্ছে। এবং আমাদের সঙ্গে একাধিক প্রার্থীর কথা হয়েছে, তারা বলেছে যে নির্বাচনকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশ, মানুষের যে ভোট দেওয়ার আগ্রহ, দীর্ঘদিন মানুষ যে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত ছিল, সে কারণে মানুষের মধ্যে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা সব কিছুই বেড়েছে এবং সেই জায়গা থেকে কেন্দ্র করেই মানুষ ভোট চাইবে। একজন ভোটার সঙ্গে কথা বলি, নির্বাচন তো ঘনিয়ে আসছে, কেমন প্রার্থীকে বেছে নেবেন, কী ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছে প্রার্থীরা? ভাই আমি একজন প্রবাসী, গিরিশ প্রবাসী, আসছি কিছুদিনের জন্য। এখন আমি বিএনপির সাপোর্ট করি, বিএনপির আমি ভোট দেবো। প্রার্থীরা কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে? দেখছে তো সবাই ভালো, কিন্তু এগুলো তো ঠিকমতো করে না ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন ভোটারের সঙ্গে কথা বলবো যে নির্বাচন তো চলে আসছে, এবার দুটো ভোট দিতে হবে এবং সেই দুটো ভোটে একটি হ্যাঁ বা নাতে ভোট, একটি কোনো দলীয় প্রার্থীকে ভোট বা যিনি প্রতিদ্বন্দ্বিতা করছে, কেমন প্রার্থীকে বেছে নেবেন নির্বাচনে? আমি বেছে নেব আমার এলাকায় যে প্রার্থী উন্নয়নের পক্ষে থাকবে এবং আমাদের ভাগ্য উন্নয়নে কাজ করবে, এরকম প্রার্থীকে আমরা বেছে নেব এবং সন্ত্রাসী চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গড়বে, এরকম প্রার্থীকে বেছে নেওয়ার পক্ষে আমি আছি। অনেক ধন্যবাদ আপনাকে। প্রার্থীরা বলছিল নিজেদের পছন্দের প্রার্থী, যে প্রার্থী তারা নির্বাচনে যে সমস্ত প্রতিশ্রুতি দিচ্ছে, ন্যায় প্রার্থী, তাদেরকে ভোট দেবে এবং একটু উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আগামী 12 তারিখ এই ভোট অনুষ্ঠিত হবে বলে কিন্তু সকলে প্রত্যাশা করছে। রেজা, একদমই তাই। 10 জেলায় 36টি আসন, যেখানে 204 জন প্রার্থী লড়ছেন এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং সেই ভোট ঘিরে মানুষের প্রত্যাশা রয়েছে এবং আপনি যেমনটি বলছিলেন সেটি সুষ্ঠু হবে এবং সেটি দেশের মানুষের পক্ষে যাবে। ধন্যবাদ প্রবীর বিশ্বাস আমাদের সাথে যুক্ত হবার জন্য। রাজশাহী এবং রংপুর বিভাগের খবর জানাচ্ছিলাম। শুরুতেই রাজশাহীতে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। তারেক, আপনার বিভাগের এই মুহূর্তের কি অবস্থা দেখছেন? নির্বাচনী প্রচারণার খবর জানতে চাই, একেবারেই শেষ প্রস্তুতিগুলোও বলবেন এবং ভোটারদের চাওয়া পাওয়া সম্পর্কেও জানতে চাই। আমি রাজশাহী সদরে যে 2 আসনটি রয়েছে সেখানে রয়েছে এখন পর্যন্ত কোনো ক্যান্ডিডেট কিন্তু প্রচারণায় নামেনি, তবে উপজেলা পর্যায়ের যে ক্যান্ডিডেটগুলো রয়েছে রাজশাহীর যে 1, 3, 4, 5, 6 এবং অন্য 4 সেই প্রার্থীগুলো, ধানের শীষের প্রার্থী এবং দাঁড়িপাল্লার যে জামাতের প্রার্থীগুলো রয়েছে, অন্য সকল প্রার্থীরাই কিন্তু সকাল থেকে প্রচারণা শুরু করেছে এবং এখন পর্যন্ত আমি গত কয়েকদিন থেকে রাজশাহীর যে সবগুলো আসন, এই আসনগুলোতে ঘুরেছি প্রার্থীদের সাথে এবং যারা সাধারণ ভোটার রয়েছে তৃণমূলের, তাদের সাথে কথা বলেছি। তাদের একটাই প্রত্যাশা, এবার যেন সুষ্ঠু সুন্দর একটা ভালো কিন্তু ভোটের যে অপেক্ষা, সেটা কিন্তু তারা সেই অধীর আগ্রহ নিয়ে আছে এবং সকলে কিন্তু নির্বাচনের দিন কিন্তু ভোট দিতে যাবেন এবং সেই পরিবেশটা যেন বজায় থাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে, তাদের সেটাই কিন্তু প্রত্যাশা। এবং এখন পর্যন্ত আমি যতটুকু দেখতে পাচ্ছি রাজশাহী জুড়ে নির্বাচনী যে আমেজ, সেটি চায়ের আড্ডা থেকে শুরু করে সকলের মুখে মুখে কিন্তু চলছে। লোপা, একেবারেই জমে উঠেছে নির্বাচন নিয়ে সব আলাপ আলোচনা। ধন্যবাদ তারেক আমাদের সাথে যোগ দেবার জন্য। আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের ম্যারাথন আয়োজন ব্যালট বাক্স। যেই ব্যালট বাক্সের আয়োজনে আমরা 8 বিভাগের ভোটের শেষ মুহূর্তের প্রচারণা থেকে শুরু করে যাবতীয় খবরাখবর জানাচ্ছি এবং নির্বাচনের আরও খবর জানবো ব্যালট বাক্সের পরবর্তী ঘন্টায়। বিরতি নিচ্ছি, শেষ করছি প্রথম ঘন্টা থেকে।